তুমি বাড়ি চলে এসেছো? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি আজকে স্যালারি পেয়েছো তো? দাও আমাকে টাকাগুলো দাও। ঈদের আর মাত্র 10-15 দিন বাকি। আমাকে এখন থেকেই শপিং শুরু করতে হবে। আরে হ্যাঁ জানি জানি, সামনে তো ঈদ, তাই এবার কেনাকাটা শুরু করতেই হবে। তুমি বরং যাও, মা আর টুকটুকিকে তৈরি হয়ে নিতে বলো, আমরা এখনই সবাই মিলে ঈদের শপিং করতে যাব। আমরা সবাই মিলে শপিং করতে যাব? আমি তোমাকে এটা একবারও বলেছি আমি একা শপিং করতে যাব? তুমি যদি আমার সঙ্গে যেতে চাও তাহলে যেতে পারো। এটা কিন্তু বিয়ের পর আমার প্রথমই, তাই আমার বরের টাকা দিয়ে আগে আমি শপিং করব। তারপর যদি টাকা বেঁচে থাকে তুমি তোমার ফ্যামিলির জন্য শপিং করে দেবে। এটা কোনো কথা হলো চাঁদনি? ঈদ তো শুধু তোমার একার নয়, ঈদ মানে আমাদের সবারই ঈদ। ঈদের সময় প্রত্যেকেই শপিং করতে পছন্দ করে। আর হ্যাঁ, আমি মানছি এবছর আমাদের বাড়িতে এটাই তোমার প্রথম ঈদ, তোমাকে আমি অবশ্যই তোমার পছন্দ মতো 2-3টে জামা তো কিনেই দেবো। তাই বলে আমার মা বাবার ভাই বোনকে তো ভুলে গেলে চলবে না, তাই না? শোনো, আমি আমার ঈদের শপিং এর মাঝখানে তোমার বাবা মা ভাই বোন কাউকেই নিয়ে আসতে চাই না। আমার এবার ঈদের শপিং এর জন্য অন্ততপক্ষে 50,000 টাকা চাই। আমি নিজের জন্য কেনাকাটা করব, আর আমার বাপের বাড়ির লোকেদের জন্য তো ঈদের গিফট কিনতে হবে। জামাই হিসেবে তোমার তো একটা দায়িত্ব আছে, নিজের শ্বশুর বাড়ির লোকেদেরকে ঈদে জামা কাপড় উপহার দেবে না? আরে হ্যাঁ তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। এই বছর ঈদের শ্বশুরবাড়ির লোকজনকেও তো জামা কাপড় কিনে দিতে হবে। আমি কয়েকদিন পর ঈদের জন্য বোনাস পাবো, তারপর তোমার বাপের বাড়ির লোকেদের জন্য জামা কাপড় কিনবো। আর হ্যাঁ, তুমি কি বললে শপিং করার জন্য তোমার 50,000 টাকা লাগবে? আমার স্যালারি তো মাত্র 40,000 টাকা। তুমি কি আমার সঙ্গে মজা করছো? ও শিট, তুমি এত কম স্যালারি পাও? আমি তো ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে, তুমি 40,000 টাকাই আমাকে দাও, বাকি টাকা বোনাস পেলে আমাকে দিয়ে দেবে। বিয়ের আগে আমি ঈদের সময় 1 লক্ষ 2 লক্ষ টাকার শপিং পর্যন্ত করেছি, কিন্তু কি করব, নিজের পছন্দে গরিব বাড়িতে বউ হয়ে এসেছি। এখন আর কিছু করার নেই। কি হলো, দাও। চাঁদনির মুখে এমন কথা শুনে রাজুর খুব খারাপ লাগে, কিন্তু সে নিজের স্যালারির পুরো টাকাটা কিছুতেই তাকে দিতে রাজি হয় না। কারণ রাজু যদি সব টাকা বউয়ের হাতে তুলে দেয় তাহলে সে নিজের পরিবারের জন্য হয়তো কিছুই কিনতে পারবে না। কিন্তু চাঁদনিও নাছোড় বান্দা, সে ঈদের শপিং এর জন্য বরের সাথে ঝগড়া করতে শুরু করে। এবার মনে হচ্ছে আমার বাবার কাছ থেকে ঈদের শপিং এর জন্য টাকা চাইতে হবে। ছি, তোমার লজ্জা লাগা দরকার। বউয়ের কোনো শখ পূরণ করতে পারছো না? তুমি যে আমার বর হওয়ারও যোগ্য নও সেটা তুমি প্রমাণ করে দিলে। এমন কথা শুনে রাজুর ভীষণ খারাপ লাগে, আর সে চুপচাপ নিজের স্যালারির সব টাকা চাঁদনির হাতে তুলে দেয়। চাঁদনি একসাথে 40,000 টাকা পেয়ে খুবই খুশি হয়। সে তখনই তার ছোট বোন মনিকে ফোন করে শপিং করতে যাওয়ার কথা জানায়। কিন্তু চাঁদনি যখন কাঁধে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরোতে যাবে তখনই সেখানে তার ননদ চলে আসে। বৌদি, কোথায় যাচ্ছ তুমি? শপিং করতে যাচ্ছ নাকি? দাদা, আমাকে আর মাকে তো শপিং করতে যাওয়ার কথা কিছুই বললি না। আজকে তুই স্যালারি পেয়েছিস তো? বাবা, দাদা কবে স্যালারি পাই ঠিক হিসাব রেখে দিয়েছো। তোমার দাদা আজকে স্যালারি পায়নি, কারণ এই মাসে তোমার দাদার কোম্পানিতে কিছু সমস্যা হচ্ছে। এই মাসে তোমার দাদা স্যালারি নাও পেতে পারি, মানে আমাদের কারোরই ঈদের শপিং হবে না। আর আমি কোনো শপিং করতে যাচ্ছি না, আমার বোন অসুস্থ, আমি আমার বোনকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। এই বলে চাঁদনি বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু রাজু চাইলেও তার বোনকে সত্যি কথা বলতে পারে না। ওদিকে চাঁদনি তার বোনের সাথে শপিং করতে চলে যায়। দিদি, তোর সাথে শপিং করতে এসেছি, আমাকেও কিন্তু কিছু কিনে দিতে হবে। আর হ্যাঁ, আমার আজকে ডমিনোজের পিৎজা খেতে খুব ইচ্ছা করছে, খাওয়াবি তো? আরে হ্যাঁ রে বাবা, শপিং করতে বেরোলেই তোর শুধু খাওয়া আর খাওয়া। চল আগে পাকিস্তানি চুড়িদার কিনে নি, তারপর কিছু খাওয়া হবে। তোকেও একটা পাকিস্তানি চুড়িদার কিনে দেব। এই বলে দুই বোন চুড়িদারের দোকানে যায়, কিন্তু তাদের কোনো চুড়িদার পছন্দ হয় না। তাই তারা একে একে সমস্ত দোকানেই ঘুরতে থাকে। এভাবে 2-3 ঘন্টা কেটে যাওয়ার পর একটা দোকান থেকে দুজনেই একটা একটা করে দামি দামি পাকিস্তানি চুড়িদার পছন্দ করে কিনে নেয়। অনেক দেরি হয়ে গেল, আজকে আর অন্য কোনো দোকানে যাওয়া যাবে না। চল বাড়ি চল, কালকে আবার বেরোবো। এখনো আমার অনেক কিছু কেনাকাটা বাকি আছে। সবেমাত্র একটা জামা হলো, চাঁদ রাত পর্যন্ত আমার শপিং চলবে। চল, আমি তোকে বাড়ি ছেড়ে দিই, তারপর তোর জিজুকে ডেকে নেব, বাইকে করে চলে যাব। আমি আর অটো ধরে বাড়ি যেতে পারবো না। এই বলে চাঁদনি তার বোনকে নিয়ে বাপের বাড়িতে যায়। উফ, হেঁটে হেঁটে পা একেবারে ব্যথা হয়ে গেল। মা, এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস দাও তো খাই। চাঁদনি কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে রাজুকে ফোন করে বলে, হ্যালো, একবার আমার মায়ের বাড়িতে এসো তো, আমাকে বাড়ি নিয়ে চলো, ভীষণ পা ব্যথা করছে, অটো করে যেতে পারবো না আমি, তাড়াতাড়ি এসো। কিছুক্ষণের মধ্যেই রাজু তখনই শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায়। আরে জিজু, খালি হাতে রোজার সময় শ্বশুর বাড়িতে চলে এলে? তোমার লজ্জা করে না বুঝি? বিয়ের পর এটাই তোমাদের প্রথম ঈদ, এবার আমাদের সবাইকেই তো তোমার জামা কাপড় কিনে দেওয়ার কথা।
এই চুপ কর, আজকে তো একটা চুড়িদার কিনে দিয়েছি তোকে, কালকে আবার বেরোবো। আর আমার বর সবাইকেই জামা কাপড় কিনে দেবে। ও তো কিছুদিন বাদেই বোনাস 40,000 টাকা পাবে। তখন আমি তোকে, বাবা মা, ভাইকে সবাইকে নিয়ে গিয়ে শপিং করিয়ে দেব। এখন কটা দিন চুপ করে থাক, আগে আমাকে শপিং করে নিতে দে। এই চলো, দেরি হয়ে যাচ্ছে। রাজু কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসে। রাজু তার বউকে বাইকে বসিয়ে বাড়িতে নিয়ে যায়। কি হলো, গেটের সামনে দাঁড়িয়ে কি ভাবছো? চলো এবার, নাকি আজকের মতো এখনো তোমার শপিং বাকি আছে? এই চুপ করো তো, ঠেস মেরে কথা বলবে না। সবে মাত্র 5,000 টাকা দিয়েই একটা পাকিস্তানি চুড়িদার কিনেছি। তুমি এমন করছো যেন আমি 5 লক্ষ টাকা শপিং করে বাড়িতে এলাম। যাই হোক, এই চুড়িদারের ব্যাগ নিয়ে বাড়িতে ঢুকলেই তো তোমার বোন আর মা ফ্যাল করে তাকিয়ে থাকবে, হাজার রকম প্রশ্ন করবে। আমার ঈদের শপিং এর ব্যাপারে ওদেরকে কিছু জানানো যাবে না, না হলে ওদেরকেও তো শপিং করিয়ে দিতে হবে। এই বলে চাঁদনি তার শপিং এর ব্যাগটা নিয়ে তার ঘরে জানালা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয় এবং রাজুর সাথে খালি হাতেই বাড়ির মধ্যে প্রবেশ করে, যাতে কেউ কিছু বুঝতে না পারে। কিন্তু বাড়ির মধ্যে প্রবেশ করতেই চাঁদনির ননদ টুকটুকি বলে, বৌদি তোমরা এসে গেছো? দেখো না, কে যেন বাইরে দিয়ে ঘরের মধ্যে এই ব্যাগটা ঢুকিয়ে দিয়ে গেল। ব্যাগটা খুলে দেখলাম এতে খুব সুন্দর একটা পাকিস্তানি চুড়িদার আছে। বৌদি তোমরা কি এই ব্যাগটা ঘরের মধ্যে ফেলেছো? ও বুঝেছি, তোমরা নিশ্চয়ই আমাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছো। ওয়াও, জামাটা কি সুন্দর। এটা তোমার নয়, দাও আমাকে। এই জামাটা আমার। আর তুমি আমার ঘরে কি জন্য ঢুকেছিলে? আমি ঘরে না থাকলে তুমি কি আমার ঘরে ঢুকে আমার জিনিসপত্র চুরি করো? না বৌদি, আসলে তোমার ঘরের দরজাটা তো খোলা ছিল। আমি একটু আগে দেখলাম তোমার ঘরে একটা বিড়াল ঢুকেছে। তারপর আমি ঘরে ঢুকতেই দেখলাম ধপাস করে কি যেন একটা আওয়াজ হলো। লাইট জ্বালিয়ে দেখলাম কে যেন হাত বাড়িয়ে জানালা থেকে এই ব্যাগটা ঘরের মধ্যে ফেলে দিল। তোমরা কি তাহলে ঈদের শপিং করতে গিয়েছিলে? এই তোমার মনে এত সন্দেহ কেন বলো তো? তোমাকে তো বললাম তোমার দাদা এবার স্যালারি পাবি না, তাই আমরা কেউ কোনো কেনাকাটা করতে পারবো না। আমি আমার বাপের বাড়িতে গিয়েছিলাম, আমার মা আমাকে জামাটা ঈদের জন্য গিফট করেছে। তুমি যাতে এই জামাটা দেখে নজর না দাও, তাই আমি লুকিয়ে লুকিয়ে ঘরের মধ্যে ফেলে দিয়েছিলাম। কিন্তু কি হলো, শেষ পর্যন্ত তুমি তো দেখেই ফেললে। যাই হোক, সরো এখান থেকে। চাঁদনির কথা শুনে তার ননদের খুব খারাপ লাগে, তাই সে চুপচাপ মন খারাপ করে নিজের ঘরে চলে যায়। পরের দিন আবার ইফতার খাওয়ার পর চাঁদনি তার বোনের সাথে শপিং করতে যাবে বলে ঠিক করে। বৌমা, শুনলাম তোমার বোনের নাকি শরীর খারাপ, তুমি কি এখন বাপের বাড়িতে যাচ্ছ? তাহলে আমাকেও নিয়ে চলো, আমি তোমার বোনকে একবার দেখে আসবো। আরে না না, আমার বোন এখন ঠিক আছে। ওর একটু দাঁতে ব্যথা করছিল বলে ডেন্টিস্টের কাছে নিয়ে গিয়েছিলাম। আসলে আমার মা আজকে মটন হালিম বানিয়েছে তো, তাই আমাকে খেতে ডাকছে। আমার মা তো খুব ভালো করেই জানে এই গরিব শ্বশুর বাড়িতে আমি মটন হালিম খেতে পারবো না। যাই হোক, আমি মটন হালিম খেয়ে আসি। এই বলে চাঁদনি বাড়ি থেকে বেরিয়ে যায়। সেদিন চাঁদনি তার মা এবং বোনের সঙ্গে অন্য মার্কেটে শপিং করতে যায়। 3-4 ঘন্টা ধরে ঘুরে ঘুরে তারা অনেক শপিং করে। চাঁদনি নিজের জন্য 4-5টা জামা, জুতা, কসমেটিক্স আরো অনেক কিছুই কেনে, কিন্তু সে তার স্বামীর জন্য কিছুই কেনে না। উফ, শপিং করতে করতে কখন যে টাইম কেটে যায় বোঝাই যায় না। আচ্ছা মা, শোনো না, এই শপিং এর ব্যাগগুলো তুমি বাড়িতে নিয়ে যাও। আমি এগুলো শ্বশুর বাড়িতে নিয়ে যেতে পারবো না। আসলে আমি এবার সবাইকে মিথ্যা কথা বলেছি যে রাজু এবার স্যালারি পাবে না, কারণ বিয়ের পর শ্বশুর বাড়িতে এটাই আমার প্রথম ঈদ বলে ওর স্যালারি আর বোনাসের সব টাকাই আমি নিয়ে নেব। তোমাদের জন্য তো এখনো মেন কেনাকাটা বাকি আছে। তোর কিপটে বাবা তো এখনো আমাদের কিছুই কিনে দিল না। তোর বোনকে মাত্র 2,000 টাকা দিয়ে শপিং করতে বলেছে। বাবার স্বভাব আর গেল না। বিয়ের আগে আমাকেও তো সস্তা জামা কাপড় কিনে দিত। মাসে লক্ষ টাকা স্যালারি পায়, এত টাকা জমিয়ে বাবা কি করবে কি জানি। আমাদেরও তো শপিং করার জন্য বেশি টাকা দিতে পারে বলো। আরে বাবা জীবনেই জিজুর মতো 40-50 হাজার টাকা শপিং করতে দেবে না। জিজু সত্যি খুব ভালো। জিজু বোনাস পেলে বলিস আমি একটা লেহেঙ্গা পছন্দ করে রেখেছি। ঈদের পর আমার একটা বন্ধুর বিয়ে আছে, ওর বিয়েতে আমি লেহেঙ্গা পরে যাব। দে এবার ব্যাগগুলো আমাকে দিয়ে দে। এই শুনে চাঁদনি শপিং এর ব্যাগপত্র বাপের বাড়িতে পাঠিয়ে দেয় এবং নিজে শ্বশুর বাড়িতে ফিরে যায়। তোমার কি ব্যাপার বলো তো? প্রত্যেকদিন শপিং করতে যেতে হবে? মা একা একা প্রত্যেকদিন রাতের জন্য রান্না করছে। মিথ্যা কথা বলে তো রোজ রোজ বেরিয়ে যাচ্ছ। এই চুপ করো তো, ঈদের সময় শপিং করবো না তো কবে করব? মিথ্যা কথা বলা ছাড়াও তো কোনো উপায় নেই। যাই হোক, তুমি আজকে বোনাস পেয়েছো তো, দাও টাকাগুলো দাও। আমি বোনাস পেয়েছি, তবে ফুল টাকা বোনাস দেয়নি। স্যালারির অর্ধেক টাকা বোনাস দিয়েছে, মানে আমি 20,000 টাকা পেয়েছি। এই নাও। কি, এবার মাত্র 20,000 টাকা পেয়েছো? ইস, তোমার বসটাও না এত কিপটে। যাই হোক, এই টাকাটা আমি রাখছি। তবুও তুমি তোমার বন্ধু বান্ধবদের কাছ থেকে 20-30 হাজার টাকা জোগাড় করার চেষ্টা করো, কারণ আমার বাবা মা ভাই বোন তো ব্র্যান্ডেড দামি জামা কাপড় ছাড়া অন্য কিছু পরে না। এই 20,000-এ কি করে হবে বলো তো?
20,000 টাকা দিয়ে খুব ভালোভাবেই চারজনের জামা কাপড় হয়ে যাবে চাঁদনি। এই বছর তুমি ম্যানেজ করো প্লিজ। আসলে রাজু তার বউকে সম্পূর্ণ রকম ভাবে মিথ্যা কথা বলে, কারণ সে অফিস থেকে 40,000 টাকাই বোনাস পায়, কিন্তু সে আগে থেকেই 20,000 টাকা লুকিয়ে রেখে দেয়। পরের দিন রাজু সেই 20,000 টাকা দিয়েই তার মায়ের জন্য সুন্দর একটা শাড়ি কেনে, বাবার জন্য পাঞ্জাবি পায়জামা কেনে, বোনের জন্য দামি একটা লেহেঙ্গা কিনে নেয়, আর ছোট ভাইয়ের জন্য জিন্স প্যান্ট এবং কয়েকটা শার্ট কিনে নিয়ে আসে। কিন্তু সেগুলো দেখার পর রাজুর পরিবারের লোকেরা মোটেই খুশি হতে পারে না। তুই এটা ঠিক করলি না বাবা, টাকা পেতেই আগে আমাদের জন্য কেনাকাটা করে নিয়ে চলে এলি। তুই তো বৌমার জন্য কিছুই কিনিসনি। বৌমার এই বাড়িতে এবছর প্রথম ঈদ, আগে তো বৌমাকে শপিং করার জন্য টাকা দেওয়া উচিত ছিল। আমাদেরকে কিছু কিনে না দিলেও চলে যাবে রে বাবা। ওর কথা ছাড়ো মা, ওর বড়লোক বাবা নিশ্চয়ই ওকে শপিং করার জন্য টাকা দেবে। এমন বলতে নেই, বৌমা তো নিশ্চয়ই আশা করে আছে যে এবছর শ্বশুর বাড়িতে নতুন জামা কাপড় পরে খুশি মনে ঈদ কাটাবে। তুই শোন আমার কথা ফেলিস না যেন। তুই আমাদের জন্য এই যে শাড়ি, পাঞ্জাবি, জিন্স প্যান্ট, লেহেঙ্গা যা যা কিনেছিস, তোর শ্বশুর বাড়িতে এগুলো দিয়ে আয়, কারণ বিয়ের পর জামাই হিসেবে বৌমার বাপের বাড়ির লোকজনকে তো উপহার দিতে হয়। তুই এগুলো দিয়ে আয় বাবা, তা না হলে তোর কিংবা আমাদের কারোরই মান সম্মান থাকবে না, আর বৌমাও নিজের পরিবারের কাছে মুখ দেখাতে পারবে না। আর দাদা, এখানে 15,000 টাকা আছে, আমি আর মা দুজনে মিলে জমিয়েছি। তুই তো স্যালারি কিংবা বোনাস কিছুই পাসনি, নিশ্চয়ই কারোর কাছ থেকে টাকা ধার করে এই জামা কাপড়গুলো কিনে এনেছিস, তাই তো? তুই বরং এই টাকা বৌদিকে দিয়ে দে, বৌদি নিজের পছন্দ মতো শপিং করে নেবে, না হলে বৌদির তো খুব মন খারাপ করবে বল। এমন সময় চাঁদনি তাদের সব কথা শুনতে পায়, আর তার চোখে জল চলে আসে। সে নিজের ভুলের জন্য খুবই লজ্জিত বোধ করে। না, রাজু যখন এগুলো আপনাদের জন্য এনেছে, এগুলো আপনারাই নেবেন। আমাকে ক্ষমা করে দিন আপনারা, আমি খুবই স্বার্থপর হয়ে গিয়েছিলাম, অনেক মিথ্যা কথা বলে ফেলেছি আমি। আপনারা আমার কথা, আমার বাপের বাড়ির পরিবারের কথা এত চিন্তা করেন, কিন্তু আমি এই বাড়িটাকে মন থেকে আপন করে নিতে পারিনি। জানি না উপরওয়ালা আমাকে ক্ষমা করবে কিনা। এই বলে চাঁদনি কাঁদতে কাঁদতে সব সত্যি কথা জানিয়ে দেয়, কিন্তু রাজুর পরিবারের লোকেরা খুব ভালো হওয়ায় তারা চাঁদনির সমস্ত ভুল ক্ষমা করে দেয়। দেখতে দেখতে কয়েকদিন পর ঈদ চলে আসে। চাঁদনি তার শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে খুবই হাসি খুশি ঈদ কাটায়। এই রেখা, আমি একটা বিয়ে বাড়িতে যাব, আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দে। এমন সাজাবি যেন বিয়ে বাড়িতে সবাই আমাকেই দেখে। হ্যাঁ হ্যাঁ কাকিমণি, তুমি বসো, আমরা 3 বোন মিলে তোমাকে খুব ভালো করে সাজিয়ে দিচ্ছি। এই বলে রেখা তার 2 বোনের সঙ্গে মিলে মালা দেবীর মুখে মেকআপ করে দেয়। নাও কাকিমা, হয়ে গেছে, আয়নায় দেখে নাও এবার। হয়ে গেছে? কই দেখি দেখি। আরে বাহ, আমাকে তো খুব সুন্দর লাগছে, একেবারে হিরোইন। বিউটি পার্লারের মতো সাজিয়ে দিয়েছিস তো একেবারে। পিঙ্কির মা তাহলে ঠিকই বলছিল, তোরা 3 বোন ভালো মেকআপ করিস। তোমার পছন্দ হয়েছে শুনেও খুব ভালো লাগছে আমাদের। পছন্দ মানে খুব পছন্দ। এই নে ধর, 500 টাকা রাখ, 3 বোন মিলে ভাগাভাগি করে নিবি। এবার আমি আসি, ঠিক আছে? রেখা, প্রিয়াঙ্কা এবং টুকটুকি 3 বোন তাদের বাবা ও মায়ের সঙ্গে নইপুকুর গ্রামে বাস করত। তাদের পারিবারিক ও আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, কারণ তাদের বাবা দিনমজুরের কাজ করত, তাই তাদের সংসারে অভাব অনটন লেগেই থাকতো। রেখা, প্রিয়াঙ্কা ও টুকটুকি 3 বোন তাদের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার জন্য গ্রামের মেয়েদের বউদের মেকআপ করার কাজ করত। তাদের হাতের কাজ খুব ভালো ছিল, তাই পাড়ার সবাই খুশি হয়ে নিজেদের ইচ্ছা মতো 3 বোনকে টাকা দিত। এতে করে তাদের বাবা মায়ের অনেক সুবিধা হতো। 3 বোনের পড়াশোনাও খুব ভালোভাবে চলে যেত। গিন্নি, শুনছো? মেয়েগুলোর তো বয়স হয়ে গেল, সব সময় আমার মাথায় এখন একটাই চিন্তা ঘোরে, মেয়েদের বিয়ে দেব কিভাবে? আমি ওদের 3 জনের সংসার জীবন সুখী দেখতে চাই। হ্যাঁ গো, ঠিক বলেছ, আমিও সবসময় এটাই চিন্তা করতে থাকি। জানি না আমার 3 মেয়ের কপালে যে কি লেখা আছে। তারা কথা বলছিল, তখন সেখানে তাদের 3 মেয়ে একসঙ্গে চলে আসে। কেন বাবা, মা, বিয়ে করা কি খুব জরুরি? আমরা কেউ বিয়ে করব না। এ আবার কি বলছিস রে মা? তোদের বিয়ে না দিলে সবাই কি বলবে আমাদের? হ্যাঁ, বিয়ে তো তোদের দিতেই হবে। না বাবা, বিয়ে করলে তো আমরা আর কাজও করতে পারবো না। আমাদের মেকআপ করার কাজ করতে খুব ভালো লাগে। হ্যাঁ বাবা, আমাদের একটা স্বপ্ন আছে, আমরা 3 বোন একদিন অনেক বড় একটা পার্লারের মালিক হব,
আর অনেক অনেক টাকা ইনকাম করব। কেন তোরা কাজ করবি কেন? তোরা এবার এসব মেকআপ করা বাদ দিয়ে ঘরের কাজকর্ম করা শেখ। বিয়ের পর এসবই কাজে লাগবে। আর বাইরে টাকা ইনকাম করার কাজ তো তোদের বর করবে। হ্যাঁ, আমি আমার মেয়েদের অনেক ভালো ঘরে বিয়ে দেব। দরকার পড়লে আমি আমাদের বাড়ি বন্ধক দিয়ে তোদের বিয়ে দেব। বাবার মুখে এমন কথা শুনে 3 মেয়ে চুপ করে যায়। কয়েকদিনের মধ্যে শহর থেকে তাদের বিয়ের জন্য সম্বন্ধ আসে। সেই শহরে কাঞ্চনা নামে একটি মহিলা তার 3 ছেলে নরেন, মোহিত ও বিকাশের সঙ্গে বাস করত। কাঞ্চনা তার 3 ছেলের বিয়ের জন্য একই সঙ্গে 3টি মেয়ের সন্ধান করছিল। রেখা, প্রিয়াঙ্কা ও টুকটুকিকে কাঞ্চনা দেবীর খুব পছন্দ হয়েছিল, কিন্তু সে বিয়েতে 3 লক্ষ টাকা যৌতুক চায়। মদন বাবু তাদের বাড়ি বন্ধক রেখে 3 মেয়ের বিয়ে দিয়ে দেয়। বিয়ের ঠিক পরের দিন, এই যে তোমরা 3 বোন ভালো করে শুনে নাও, আমার বাড়ির কিছু নিয়ম কানুন আছে, সেগুলো তোমাদেরকে মেনে চলতে হবে। তোমাদের 3 জনকে প্রত্যেক দিন সকাল 4টের সময় উঠতে হবে আর বাড়ির সব কাজকর্ম করতে হবে। এটা শুনে 3 বোন খুব অবাক হয়। কি, ভোর 4টের সময়? মা, এত ভোরবেলা কি করে উঠবো আমরা? আমাদের তো এত ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস নেই। এটা শুনে কাঞ্চনা দেবী খুবই রেগে যায়। অভ্যাস নেই? অভ্যাস করে নাও। এই বাড়িতে থাকতে গেলে আমার কথা শুনেই চলতে হবে, না হলে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেব। এই বাড়িতে আমার কথাতেই সবকিছু হয়, বুঝেছো? মা, আপনি রাগ করবেন না, আসলে ও ছোট তো তাই এমন বলে ফেলেছে। আমি আমার বোনদের বুঝিয়ে দেব। হ্যাঁ, ভালো করে বুঝিয়ে দাও। আর হ্যাঁ, আমি যখন যা বলবো তখন যেন সেই কাজটা হয়ে যায়। কাঞ্চনা দেবী খুবই কঠোর এবং বদমেজাজি স্বভাবের ছিল। সব সময় সে খুব রেগে থাকতো আর সবার সঙ্গে উঁচু গলায় কথা বলতো। এমনকি তার 3 ছেলে নরেন, মোহিত ও বিকাশও তাদের মাকে খুব ভয় করত। তার ছেলেরাও তার মুখের উপর কথা বলতে পারত না। শাশুড়ি মায়ের এমন ব্যবহারে 3 বোন খুব ভয় পেয়ে নিজের কাজ করা শুরু করে দেয়। ওদিকে কাঞ্চনা দেবীর বড় ছেলে নরেন পুষ্পা নামে একটি মেয়ের সঙ্গে পার্কে বসেছিল। নরেন, তুমি কিন্তু এটা একদমই ঠিক করনি। আমি থাকতে তুমি অন্য মেয়ের সঙ্গে বিয়ে করে নিয়েছো। পুষ্পা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি জানতে পেরেছি যে আমার বাকি 2 ভাই মোহিত ও বিকাশের গার্লফ্রেন্ড আছে, কিন্তু ওরাও মায়ের কথা শুনে বাধ্য হয়ে বিয়েটা করেছে। আর আমাকে মিথ্যা নাটকের গল্প শোনাতে হবে না, যাও। বিয়ে যখন করেই নিয়েছো তখন নতুন বউয়ের সঙ্গে সুখে থেকো। এমন বলো না পুষ্পা, আমি ওই গ্রামের গেও মেয়েকে বউ হিসেবে কখনোই মানতে পারবো না। আমি তোমাকে বিয়ে করব। তুমি আমাকে একটু সময় দাও, আমরা 3 ভাই মিলে নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করব। নরেন পুষ্পাকে কথা দেয় ঠিকই, কিন্তু সে কি করবে তখন কিছুই জানতো না। এদিকে রেখা, প্রিয়াঙ্কা ও টুকটুকি 3 বোন মিলে মন দিয়ে বাড়ির সমস্ত কাজ করতে থাকে। সকাল থেকে রাত পর্যন্ত তারা শুধু কাজ করেই যেত। ছোট ছোট ভুলের জন্য কাঞ্চনা দেবী তাদের খুব কথা শোনাতো। এভাবেই তাদের জীবন কাটছিল। 3 বোনের মাঝে মধ্যে মেকআপ করার খুব ইচ্ছা হতো। দিদি, আমার মেকআপ করার খুব ইচ্ছা করে জানো। আগে আমরা কত সুন্দর সবাইকে সাজাতাম, মনটা ফ্রি থাকতো। তুমি একবার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলে দেখো না, মা যদি আমাদেরকে মেকআপ করার কাজটা করতে দেয়। কাজ তো আমিও করতে চাই রে, কিন্তু কি করব বল, আমার তো কিছু বলতেই ভয় লাগে। ঠিক আছে দাঁড়া, তবুও একবার আমি সাহস করে মাকে জিজ্ঞাসা করব। রেখা অনেক সাহস করে তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে মেকআপ করার কথা বললে কাঞ্চনা দেবী খুবই রেগে যায়। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার ঘরের বউয়েরা কোনো কাজ করবে না বাড়ির কাজ ছাড়া। বাপের বাড়িতে তোমাদের খাওয়া হতো না, তাই বাধ্য হয়ে তোমরা মেকআপ করার কাজ করতে। কিন্তু এখানে কিসের অভাব তোমাদের? আমার ছেলেরা কি কম টাকা ইনকাম করে? না মা, সেটা নয়, আসলে আমরা। চুপ, একদম চুপ। বেশি কথা শুনতে পছন্দ করি না আমি। মেকআপের নামও আর মুখে আনবে না কোনোদিন, বুঝেছো? যাও এবার নিজের কাজ করো। রেখা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। শাশুড়ি মায়ের এমন কথা শুনে 3 বোন মেকআপ করার কাজ করার আশা ছেড়েই দেয়। সেদিনই সন্ধেবেলা কাঞ্চনা দেবী কোনো একটি দরকারি কাজে বাইরে গিয়েছিল। তখন 3 বোন বাড়িতে একাই ছিল। তখন সেখানে তাদের এক প্রতিবেশী মনোরমা দেবী আসে। কাকিমা, আপনি এখন? শাশুড়ি মা তো বাড়িতে নেই এখন, আপনি বসুন, অপেক্ষা করুন, মা হয়তো এখনই চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আসলে আমি একটা বিয়ে বাড়িতে যাব একটু পরে।
আমাদের এখানে একটাও ভালো বিউটি পার্লার নেই। একটা ছিল, সেটাও বন্ধ হয়ে আছে। আমি সাজবো কিভাবে তাই চিন্তা করছি। কাকিমা, আমরা 3 বোন বিউটি পার্লারের মতোই মেকআপ করতে পারি, আপনি চিন্তা করো না। আপনি বললে আমরা 3 জনই আপনাকে সাজিয়ে দেব। মনোরমা দেবী খুশি হয়ে 3 বোনের কাছে সাজতে রাজি হয়ে যায়। 3 বোন বেশ কিছুক্ষণ ধরে তার মেকআপ করতে থাকে। আরে বাহ, তোমরা তো আমার চেহারাই পাল্টে দিয়েছো। তোমাদের মতো এত ভালো মেকআপ এখানে কেউ করতে পারে না। আমি খুব খুশি হয়েছি। এই নাও, এই 3000 টাকাটা রাখো। আরে নানা কাকিমা, আমাদের টাকা লাগবে না, আপনি যান। মনোরমা জোর করে রেখার হাতে টাকাটা ধরিয়ে দেয়। ঠিক তখনই সেখানে কাঞ্চনা দেবী এসে পড়ে। তোমাদের এত সাহস, তোমরা আমার বিরুদ্ধে চলে গেছো। আমি তোমাদের এসব করতে বারণ করেছিলাম তো? তাহলে কোন সাহসে তোমরা আমার থেকে লুকিয়ে টাকার বিনিময়ে মেকআপ করার কাজ শুরু করেছো? না না মা, আপনি ভুল ভাবছেন, এমন কিছু না, আমরা তো শুধু। চুপ, একদম চুপ। তোমরা অনেক বড় অন্যায় করে ফেলেছো। আরে কাঞ্চনা, ছাড় না, এইটুকু কথার জন্য এমন করছিস কেন? আসলে দোষটা আমারই ছিল। তুই চুপ কর, আমি তোর সঙ্গে পরে বুঝে নেব। তুই যা এখন এখান থেকে। মনোরমা দেবী সেখান থেকে চলে যাওয়ার পরই, এই যে, তোমাদের খুব মেকআপ করার শখ তাই না? যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তারপর যত ইচ্ছা মেকআপ করে বেড়াবি। যা, বেরিয়ে যা বলছি। কাঞ্চনা দেবী তার 3 বৌমাকে কথা শোনাচ্ছিল। ঠিক তখনই তার 3 ছেলে নরেন, মোহিত ও বিকাশ তাদের নতুন বৌদির নিয়ে সেখানে উপস্থিত হয়। মা, আমাদের ক্ষমা করে দাও। আমরা জানি তুমি আমাদের খুব বকবে, কিন্তু আমাদের আর কিছু করার ছিল না। আমরা এই গ্রামের গেও মেয়েদের সঙ্গে সংসার করতে পারবো না, তাই আমরা আমাদের পছন্দের মেয়েদের বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছি। এটা শুনে কাঞ্চনা দেবী রাগ করার পরিবর্তে ভীষণ খুশি হয়। আমি একটু রাগ করিনি তোদের উপর। আমি তো খুব খুশি হয়েছি। আমি তো এমনিও এদের 3 জনকে বাড়ি থেকে তাড়িয়েই দিচ্ছিলাম। এরা মেকআপ করতে চায়, আর আমি যেটা এদের করতে দেব না। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো। এই, তোমরা বেরিয়ে যাও এখান থেকে। আমরা আমাদের নতুন বউদের সঙ্গে থাকতে চাই। যাও, বেরিয়ে যাও। সবাই মিলে 3 বোনকে বাড়ি থেকে বের করে দেয়। সারা রাত ধরে 3 বোন বাড়ির বাইরে বসে কাঁদতে থাকে। তাদের 3 জনের খুব শরীর খারাপ করে, তারা খুব বমি করতে শুরু করে। পরের দিন মনোরমা দেবী তাদের কাছে এসে বলে, এসব আমার জন্যই হয়েছে। আমি যদি কালকে তোমাদের কাছে না যেতাম, তাহলে এমনটা হয়তো তোমাদের সঙ্গে হতো না। তোমরা চলো আমার সঙ্গে। তোমরা আমার সঙ্গে আমার বাড়িতে থাকবে। চলো। মনোরমা তার বর কমলকান্তের সঙ্গে বাস করত। 15 বছরের বৈবাহিক জীবনে তাদের কোনো সন্তান হয়নি। মনোরমা 3 বোনকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং একটা ডাক্তারকেও বাড়িতে ডাকে। ডাক্তার চেক আপ করার পর বলে যে তারা 3 বোন মা হতে চলেছে। এবার কি হবে আমাদের? আমরা আমাদের বাচ্চাদের কি করে জন্ম দেব? বাচ্চাদের কিভাবে মানুষ করব? ওরা তো আবার বিয়ে করে সংসার করছে। কাঁদিস না মা, তোরা এভাবে ভেঙে পড়লে চলবে না। তোদের দেখিয়ে দিতে হবে যে মেয়েরা কোনো অংশে পিছিয়ে নেই। তোরা তো খুব ভালো মেকআপ করতে পারিস। আমি আমার বাড়িতেই তোদের জন্য একটা পার্লার খুলে দেব। তোরা 3 জন পার্লার চালিয়ে জীবন কাটাবি। দেখবি তোদের কোনো অসুবিধা হবে না। মনোরমা দেবীর কথা শুনে তারা খুব খুশি হয়। 3 বোন মিলে পার্লারে কাজ করতে শুরু করে। তারা 3 জনে এত ভালো মেকআপ করত যে দূর দূর থেকে সবাই তাদের কাছে মেকআপ করতে আসতো। ধীরে ধীরে 3 বোনের ইনকাম অনেক বেড়ে যায়। তারা অনেক অনেক টাকা উপার্জন করে ফেলে। ওদিকে 3 ভাইয়ের অবস্থা খুব শোচনীয় হয়ে পড়েছিল। পুষ্পা, নেহা ও রিমি বাড়ির কোনো কাজকর্ম তো করতই না, তার উপর তাদের বরদের সমস্ত টাকা ফালতু কাজে খরচ করে দিত। এই নিয়ে তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো। ঠিক সময়ে 3 ভাই অফিসে যেতে না পারায় এবং মন দিয়ে কাজ করতে না পারায় তাদের কাজ থেকেও বের করে দেওয়া হয়। নরেন, তুমি কত গরিব হয়ে গেছো, ভিখারি একটা। আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না, ওকে? পুষ্পার সাথে সাথে নেহা এবং রিমিও বাকি 2 ভাইকে ছেড়ে চলে যায়। কাঞ্চনা দেবী এবং তার ছেলেরা কোনো উপায় না পেয়ে রেখাদের কাছে আসে এবং তাদের জোর করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। তখন মনোরমা দেবী সেখানে পুলিশ নিয়ে আসে এবং তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়। 3 বোন ন্যায় পাওয়ার ফলে খুবই খুশি হয়। কয়েকদিনের মধ্যেই তারা 3টে ছেলে জন্ম দেয় এবং হাসি খুশি জীবনযাপন করতে থাকে।